আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন বিশিষ্ট সাংবাদিক, সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা ফিরোজ। জনাব মোস্তফা ফিরোজ, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনি জানেন যে সয়াবিন তেলের দাম হঠাৎ করে আজকে 14 টাকা বাড়লো প্রতি লিটারে। এবং এটা হঠাৎ বাড়া না, এটা আগে থেকে আলোচনা হচ্ছিল যে 31শে মার্চেই ওই ভ্যাট যে আপনার যে ছাড় দেওয়া ছিল, শুল্ক কমানো ছিল, সেটা শেষ হয়ে গেছে। তো তারা দাবি করেছিল যে এটা 18 টাকা বাড়ানো হোক। তো হুম, সেটা পরে আপনার 14 টাকা বাড়ানোতেই সীমাবদ্ধ থেকেছে। এই যে তেলের দামটা বাড়লো হঠাৎ করে, আমরা কিন্তু গত রমজানে পুরো রমজানেই বলা বলি করছিলাম যে এই সরকার নিত্য পণ্যের দাম একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পেরেছিল, জনগণের মধ্যে একটা স্বস্তি ছিল। কিন্তু রমজান শেষ হতে না হতে এই যে একটা বড় একটা চাপ তেলের দামের উপর, এবং অনেকে বলছে এটা নাকি দুই তিনটা কোম্পানি এই তেলগুলো আমাদের এখানে বাজারজাত করে। তো এটা কি এই সিন্ডিকেটের কাছে কি সরকারের এক দফা পরাজয়? আপনি জানেন যে ডিসেম্বরে কিন্তু এক দফা বাড়িয়েছিল এই হুম, মানে উপদেষ্টা, তখন 7 টাকা বাড়ানো হয়েছিল, এখন হুম, তার হুম। দ্বিগুণ বাড়ানো হলো। তো এই বৃদ্ধিটা আপনার কাছে কি মনে হচ্ছে, এটা জনগণের উপর কতটুকু প্রভাব ফেলবে এবং সরকারের জনপ্রিয়তার মধ্যে কতটুকু প্রভাব ফেলতে পারে? এমন একটা পণ্য যে পণ্য আসলে প্রত্যেকেরই, প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের রান্নাঘরে যে পৌঁছায়, এবং এটা না হলেই নয়। মনে করেন বেগুনের দাম বাড়লো, বেগুন আমি কিনলাম না, আমি অন্য সবজি কিনলাম, কিন্তু তেল সব সবজিতেই লাগে। শুধু ভাত ছাড়া বাকি আপনি তরি তরকারি যা তৈরি করবেন, তেল লাগবেই। তো ফলে এইটার ইম্প্যাক্টটা সব অনেক বেশি। যেমন ধরেন পেট্রোল, অকটেন, গ্যাস, তারপরে এই যে ভোজ্য তেল, এইগুলো এমন একটা বিষয় যে এগুলিকে মানে এর কোনো বিকল্প নেই। তো সেই কারণে এর তো প্রভাব পড়বে। সরকার যেটা বলতেছে, শুল্ক কর, আমদানি পর্যায়ে যে শুল্ক কর, আগে এটা সাসপেন্ড করা হয়েছিল, সেটা প্রত্যাহার করবে। তার মানে হচ্ছে এখন থেকে শুল্কটা নেবে। নেয়ার কারণে বেড়ে গেল। এখন আমার কথা হলো যে ঠিক আছে, মানে এটা তো অনন্তকাল চলতে পারে না। একটা বিশেষ পরিস্থিতিতে সরকার শুল্ক রেয়াত দিল, সরকারেরও তো আবার চলতে হবে, তার টাকা পয়সা দরকার আছে। কিন্তু সেইটা সেই আস্তে আস্তে করে যদি এটা সহনীয় পর্যায়ে আনার জন্য একটা পিরিয়ড, মানে মনে করেন 14 টাকা, কিন্তু আপনার আমার কাছে 10 টাকা, 15 টাকা, মানে হয়তো বেশি না। কিন্তু আপনি দেখেন, তেল তো এমন না যে কেউ আধা লিটার কিনবে 1 লিটার। তেল সাধারণত 5 লিটারের বা 10 লিটারের একটা ইয়ে হয়। তাহলে 5 লিটার হলো 5 14, আপনি গুণ করেন 5 লিটারের যদি একটা মানে ক্যান কেউ কেনে, তাহলে হঠাৎ করে প্রায় ধরেন আহ প্রায় ধরেন 70 80 টাকা, প্রায় 100 টাকার কাছে যে ঠেকতেছে, যেটা বেড়ে গেল। আর এই 14 টাকা তো সরকার বাড়ায়, আবার মানে পাইকারি বাজারে বা যখন থেকে আমরা কিনি, তখন দেখা যায় যে আরো এর সাথে 1 2 টাকা বেড়ে যায়। তার মানে মানে আপনি এখন মানে এই 100 টাকা বাড়া, এটা সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, খেটে খাওয়া মানুষের জন্য এটা অনেক বড় কষ্ট। সুতরাং আপনি যে যুক্তিটা দিচ্ছেন যে আমদানি শুল্ক যে রেয়াত এতদিন ছিল সেটা প্রত্যাহার করা হয়েছে, তাহলে সেটা আপনি আস্তে আস্তে মিনিমাইজ করেন, আরো ধীরে 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 করেন, কম করতে করতে আপনি প্রত্যাহারটা করেন। এখন এই একযোগে প্রত্যাহার করার ফলে মানে 14 টাকা পার লিটারে বেড়ে গেল। এটার তো একটা ধাক্কা আছে, ধকল আছে। তাই এই ধকলটা মানে কোথায় যে ঠেকে, ঠেকে হচ্ছে সাধারণ মানুষের কাছে। আর দেখেন, সারা বিশ্বে কোথাও কিন্তু এমন কোনো খবর নেই যে জ্বালানি মানে ভোজ্য তেলের দাম কিন্তু বিশ্বব্যাপী বাড়ছে, এমন কিন্তু এই নেই। বরং এখন বিশ্বব্যাপী ট্রেন্ড হচ্ছে নিচের দিকে। যেখানে অকটেল পেট্রোলের দামও কমে যাচ্ছে, সেখানে আপনি ভোজ্য তেলের দামটা বাড়ায় যে সিগন্যালটা দিলেন, সেটা হলো ওই যে গতানুগতিক সরকার, আগের যে লুটেরা সরকারের কথা আমরা সবসময় বলি, মানে ঠিক সেই ধরনেরই কিন্তু এক ধরনের প্রজ্ঞাপনের মতন হয়ে গেল। এটা কাঙ্ক্ষিত ছিল না। বরং এই সরকার হচ্ছে জনগণের সরকার। তার কিছু ভাবমূর্তি অবশ্যই বেড়েছে। যতটা সংখ্যা ছিল রমজান মাসে, ততটা সংখ্যা হয়নি বলে বলছেন অনেকে। বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ, সেটাও মানুষ প্রশংসা করছে। কিন্তু এখন আপনি এই তার পরপরই এই প্রশংসার পর যদি আপনি গ্যাসের দামটা বাড়ায় দিলেন 30%, তারপরে এটার হলো পার লিটার 14 টাকা, এটা তো কোনোভাবেই কোনো ভালো সিগন্যাল দিল না। মানুষের কষ্টটা বাড়লো আর কি, কষ্টের মধ্যে কষ্টটা আরো যুক্ত হলো, এটাই মানুষ ভাববে।
যে আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, আমি এই জিনিসটা কিন্তু কেউ অনেকে বলে না, যে নতুন দাম করা হয়েছে 189 টাকা। হুম মানে 200 টাকার নোট দিলে পরে আপনাকে 11 টাকা ফেরত দিবে। তো 11 টাকা কেউ ফেরত দিবে? ফেরত তো দিবে 10 টাকা। এবং হুম ওই যে হুম 1 টাকা 1 টাকা করে, এটা কিন্তু একটা হুম হিউজ অ্যামাউন্ট হয়ে যায়। এই রাইট। জিনিসটা কিন্তু আপনি খেয়াল করবেন। এটা হুম কিন্তু একটু দুষ্টামি। আপনি দেখবেন বিভিন্ন পণ্যের দাম 599 টাকা, চারশো হ্যাঁ হ্যাঁ নিরানব্বই টাকা 1 টাকা একটা গ্যাপ রাখে কিন্তু। হুম হুম লোকে মনে করে যে এটা 99 টাকা মানে, কিন্তু কেউ কি 1 টাকা ফেরত পায়? 1 টাকা কিন্তু কেউ ফেরত দেওয়া হয় না। তো এই যে 1 টাকা 1 টাকা করে, এটাও কিন্তু জনগণের একটা বিরাট অঙ্কের টাকা কিন্তু এখানে বের হয়ে যায়। এটা সাধারণত ভোক্তারাই আমার ধারণা এখানে ক্ষতিগ্রস্ত হয়, আর কেউ হয় কিনা শুনুন। যাক, আমরা একটু রাজনীতির আলোচনায় আসি। রাজনীতির আলোচনায় আমি যে আলোচনাটা এখন ইদানিং খুবই আলোচিত হচ্ছে, সেটা হলো নির্বাচন আগে নাকি সংস্কার আগে, সংস্কার হলে সংস্কার কেমন হবে, সংস্কার কেমন হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা হয়। তো এর মধ্যে আপনার গতকালকে পত্রিকায় দেখলাম যে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উনি বলেছেন এয়ার কন্ডিশনের ভেতরে বড় দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে। মানে এটা বলার মধ্যে আমি পুরো নিউজটা আমি পড়েছি, ওনার বক্তব্যটা বলার মাধ্যমে উনি কিন্তু বলতে চেয়েছেন যে জিনিসটা, যে ওনারা যখন সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন, সেটা ছিল ওনারা খুব প্রতিকূল পরিবেশে থেকে সংস্কারের প্রস্তাবটা দিয়েছেন, জনসম্পৃক্ত অবস্থায়। কিন্তু এখন যারা সংস্কারের প্রস্তাব দিচ্ছেন, এরা অতটা জনসম্পৃক্ত নয়, অথবা এদের কোনো রাজনৈতিক দায়বদ্ধতাও নেই, জবাবদিহিতারও জায়গা নেই। তো এই যে ওনার বক্তব্যটা, এই বক্তব্যটা আপনি কি মনে করেন পুরো সংস্কার প্রক্রিয়ার জন্য নতুন কোনো আপনার ইঙ্গিত বহন করে কিনা? অবশ্যই করে। করে এই কারণে, তার মানে প্রধান রাজনৈতিক দলকে সাথে নিয়ে আপনি এই সংস্কার কমিশন গুলোতে, যেমন আপনি বলছেন ছাত্র প্রতিনিধি থাকবে। কেন রাজনৈতিক প্রতিনিধি থাকবে না? আপনি ছাত্র প্রতিনিধি ঢুকাচ্ছেন প্রত্যেকটা সংস্কার কমিশনে। রাজনৈতিক প্রতিনিধি যদি থাকতো, বরং একজন দুইজন বাদে বাকি, মানে মেজর আপনি পলিটিক্যাল পার্টি যদি ভোটের হিসাব করেও যদি আপনি রাখতেন বিএনপি জামাত, তাহলে আজকে সংস্কার কমিশন একদিকে আর রাজনৈতিক দলগুলো একদিকে, এই ডিভিশনটা হতো না এবং এই বিভাজনটা তৈরি হতো না। দেখেন, এটা তো ঐক্যমত্যের সরকার, জি। এটাকে এক অর্থে জাতীয় সরকারও আহ, মানে করা যেত এবং হওয়া উচিত ছিল বলে অনেকে মনে করে। তারপরে প্রতিটা কর্মকাণ্ডে যদি আপনি রাজনৈতিক দলগুলোকে যদি যুক্ত করতেন, হঠাৎ করে আপনার রাজনৈতিক দলের বাইরে আরেকটা আহ মানে সরকার হয়ে গেল, তার কর্মকাণ্ড কোনো কিছুতেই তারা মনে করছে না, এটা আমরা তো আলাদা, রাজনৈতিক দলগুলো আলাদা। মানে এই এই যে একটা মানে কি বলে গ্যাপটা তৈরি হলো, গ্যাপটা কিন্তু বাড়ছে, যার জন্য মেন্টালি কিন্তু মানে হজম করতেছেন। অথচ আপনি জানেন যে আপনি যত সংস্কার করেন না কেন, যাই করেন না কেন, আপনি শেষ পর্যন্ত তো নির্বাচন আপনি এখন দেন আর তখন দেন, দেওয়ার পর আপনার এই কমিশনের যে মানে ভলিউম গুলি কেউ উল্টাবেও না। বাংলাদেশে এই ধরনের বহু সংস্কার কমিশন হয়েছে, রিপোর্ট হয়ে গেছে, পরবর্তীতে যারা আসছে ক্ষমতায় তারা কিন্তু উল্টায়ও দেখেনি। অথচ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু খরচ হয়ে গেছে। ওই যে তারেক রহমান সাহেব যেটা বলছেন, যে এরকম এয়ার কন্ডিশনে বসে বসে তারা যে এইভাবে, তার মানে এটা একটা নেগেটিভ পয়েন্ট আসলো। 11টা সংস্কার কমিশনের কোনো পয়েন্টই তারা উঠাবে না, কারণ কি কি সংস্কার করতে হবে এটা রাজনৈতিক দলগুলো জানে। আহ, এবং তারা যদি আন্তরিক হয় তাহলে করতে পারে। এখন রাজনৈতিক দলগুলো করবে কি করবে না, এটা হলো নির্ভর করে আপনি কিভাবে গাইড করে দিলেন সেটা না, জনগণের চাপ। তারা যদি মনে করে যে না, আমরা ভালো কিছু করব, ভালো কিছু না করলে আমাকে আহ, দিল্লির মতন করে হয় লন্ডন না হয় নিউ ইয়র্ক এখানে পালাইতে হবে, এই মাথায় যখন আসবে তখন ওই চাপে তাপে আপনি সংস্কারের দিকে বা মডিফাই এমন কিছু করার চেষ্টা করবেন। আমাদের এখানে যে সমস্যাটা বাস্তবায়ন আপনি জানেন, কোনো সংস্কারই যদি না হয়, ধরেন কোনো সংস্কার হলো না, সমস্যাটা কোথায়? আপনার যদি নিয়তটা যদি ঠিক থাকে, বিদ্যমান যে আইন কানুন যা আছে সেটা কি যথেষ্ট না? কোন জায়গায় এমন কোন গ্যাপ আছে? কোনো গ্যাপ নেই। আইন আছে, আইনের প্রয়োগ নেই। আইনের প্রয়োগ যদি না থাকে, আপনি আবার সংস্কার করলেন, আইনের উপরে আর একটা আইন করলেন, লাভটা কি? রাজনৈতিক দলগুলো তো ইমপ্লিমেন্ট করবে, প্রশাসন ইমপ্লিমেন্ট করবে। সেই জায়গাটা মোটিভেশনের জন্য দরকার ছিল শুরুতে সরকারের সমস্ত কাজের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একাত্মতা। 11টা কমিশনে অবশ্যই মেজর রাজনৈতিক দলগুলোকে রাখতে হতো। আমি একটা কথা বলি আপনাকে, জানি না এটা বলাটা কতখানি ঠিক হচ্ছে। দেখেন, স্বাধীনতার পর
বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিছে কে? বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ, তাই তো? তারপরে স্বাধীনতার পরে কি এমন হয়েছে যে কেউ ক্ষমতায় আসেনি, একটা নিউট্রাল গভর্নমেন্ট আসলো, তারপর নির্বাচন দিল, তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো? তা তো না। তো এই গত 15 বছরে নেতৃত্ব দিছে কে? নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহরা, নাকি বিএনপি জামাত? আপনাকে অবশ্যই মেজর পার্টি হিসেবে বিএনপি কে ধরতেই হবে। শেষ সময় আপনি বলবেন যে না ছাত্ররা তো করছে, তো শেষ সময় তো আমি বলবো তাহলে তো আসাম আব্দুর রবের হওয়ার উচিত ছিল, সাধারণ সিরাজ, কারণ তারা পতাকা উত্তোলন করছে এবং হচ্ছে স্বাধীনতার ইশতেহার পাঠ করছে। তাহলে রাইট, তারা, রাইট। তাদেরকে দাসত্ব করতে হলো কেন? তা আপনি এই এই পুরো বিষয়টা তো রাজনৈতিক একটা প্রক্রিয়া, এখানে তো কোনো বুদ্ধিজীবী আইন মানে সুশীল সমাজের কোনো ব্যাপার না। একটা রাজনৈতিক পট পরিবর্তনে আপনি রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে সংস্কার কমিশন গুলো করলেন না। আবার আপনি বলতেছেন এমন একটা ভাব যে ওরা তো 54 বছরের ক্ষমতা ছিল, কিছুই তো করলো না। তো করলো না বলে আপনি করে দেবেন আর সেটা তারা ইমপ্লিমেন্ট তা আগামীতেও করবে না তারা। এখানে একটা বড় ধরনের একটা ভুল, যেটা স্বাধীনতার পরে শেখ মুজিব যেমন জাতীয় সরকার না করে একটা ভুল করছে, এই এত বড় একটা পরিবর্তনের পর একটা জাতীয় সরকার না করা একটা বড় ধরনের ভুল। আপনি দেখেন, আমি এখন লিখে দিতে পারি, আজ হোক কাল হোক আপনি নির্বাচন দেন, নির্বাচন দেওয়ার পর এই যে 11টা সংস্কার কমিশন বানালেন ডাউস আকারের, কয়টা সংস্কার কমিশনের কয়টা সংস্কার বাস্তবায়ন করে? জামাত তো মানে অনেক কথা বলতেছে বা এনসিপি করতেছে, ওরাও যদি ক্ষমতায় যায় ওরাও করবে না। এটা একটা ইগো ভাই। আপনার যেমন ইগো হুম। আছে, তারেক রহমানের একটা ইগো আছে, ওই মির্জা ফখরুল সবারই একটা ইগো আছে, কেউ কারোর চেয়ে মানে কম বোঝে না। সুতরাং আমি মনে করি যে একটা ভুল পথে সরকার পরিচালিত হচ্ছে। এই ধরনের রাজনৈতিক পট পরিবর্তন হবে না, আপনি পরিবর্তন করবেন, সংস্কার করবেন, আপনি রাজনৈতিক দলগুলোকে বাইরে ফেলে দিয়ে এক্ষেত্রে ওখান থেকে বুদ্ধিজীবী মানুষ নিয়ে করে ফেললেন। আচ্ছা, ডক্টর কামাল হোসেন যে করলো, ডক্টর কামাল হোসেন কি ইয়ে ছিল, রাজনীতির বাইরের লোক ছিল? বাংলাদেশে যে 72-এর সংবিধান কারা করলো? রাজনৈতিক লোকরাই তো করলো। ওখানে তো এমন না যে আপনার ওই ব্রিটিশ কি বলে আপনার অক্সফোর্ড থেকে একজন বিশেষজ্ঞ করে এনে একজন সংবিধান বিশেষজ্ঞকে বানাই দিলেন যে বাংলাদেশে একটা সংবিধান তৈরি করো, তা তো করা হয়নি। তা আপনি বাস্তব বিবর্জিত কাজ করলে এর ফলাফলটা ভালো হবে না। আপনি বড় ধরনের একটা পট পরিবর্তনের পর আজকে আপনারও আমি বক্তব্য শুনি যে হতাশার সুর, এগুলি কেন আসে? আসে এই কারণে যে আপনি একাত্মতা হতে পারতেছেন না, আমিও হইতে পারতেছি না। হ্যাঁ, আপনি তো তাও টক শোতে যান, কথা বলেন। আমার তো আসলে সত্যি কথা বলতে আমার হতাশার চোটে আমি কোনো টক শোতে যে কথা বলার মতন স্প্রিয়া আমি হারাই ফেলছি, বিশ্বাস করেন। আমি স্প্রিয়া হারাই ফেলছি। আমার মনে হয় যে মানে কম তো কথা বললাম না, কি লাভটা কি? এখন কাদের সাথে নিয়ে কি কথা বলবো, লাভ নেই। যাক, অন্য প্রসঙ্গ বলে ফেললাম আচ্ছা, অনেক এই কথা। না, আমি আপনার এই হতাশা প্রসঙ্গে যখন বললেন, এই হতাশা নিয়ে আমি একটা ছোট্ট কথা বলে আলোচনাটা শেষ করি। আপনি নিশ্চয়ই দেখেছিলেন যে আমাদের জুলাই আন্দোলনের সময় সংস্কৃতি কর্মীদের মধ্যে যিনি সবচেয়ে সরব ছিলেন, সবচেয়ে সক্রিয় ছিলেন, তিনি হচ্ছেন এই যে সঙ্গীত শিল্পী শায়ান। নিশ্চয়ই হ্যাঁ, শায়ানের কথা মনে আছে। উনি হ্যাঁ, কিন্তু হ্যাঁ। খুবই সক্রিয় ছিলেন, হম, নানা হম, রকম হম। কথাবার্তা বললেন। আজকে ফেসবুকে আমি ওনার একটা পোস্ট দেখলাম, পোস্টের মতো ঠিক না, ওনার একটা কার্ড দেখলাম, নিউজ কার্ডের মতো। এখানে উনি লিখেছেন, উনি বলেছেন যে জুলাই থেকে বাহির হন ভাই, প্লিজ। আমরা এরপরে আরো 8, 9, 10 মাস পার করে ফেলেছি, আমাদের সামনে অনেক সমস্যা। আমরা অবশ্যই জুলাইকে ধারণ করি, কিন্তু প্রত্যেকটা কথায় এই জুলাই আর শেখ হাসিনা আর ভাল লাগে না। হম, হম। জীবনটা আগান, অনেক সমস্যার সামনে। দেখেন ওনার এই যে বক্তব্যটা, এই বক্তব্যটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মানে উনিও কিন্তু বলছেন যে অনেক তো হলো, এখনো আমরা সেই জুলাই নিয়ে পড়ে আছি, আমরা সেই শেখ হাসিনা নিয়ে পড়ে আছি। ভাই, জীবনে তো আরো অনেক কাজ আছে। আপনি দেখেন, আমি সেইটাই বলি, যেমন ধরুন গতকালকে পয়লা বৈশাখ গেল। পয়লা বৈশাখে আমরা কিন্তু সেই একই জিনিস, স্বৈরাচারের মুখচ্ছবি নিয়ে আসলাম, যে জিনিসটা নাকি আওয়ামী লীগ আমলে হতো। একটা স্বৈরাচারে একটা ইয়ের মানে গণতন্ত্র, একটা হীনতার একটা মুখচ্ছবি নিয়ে আসতো, ভয়াল দাতাল টাইপের অমুক তমুক। আবার সেই একই জিনিস, মানে পরস্পরের প্রতি হিংসা এবং এই যে বিভেদ। তো এটা কতদূর? আপনার এই সায়নের বক্তব্যটা নিয়ে আপনি কি মূল্যায়ন করবেন, এটা বলে আলোচনাটা শেষ করি। না, 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 ডেফিনেটলি আপনাকে আপনার তিক্ততা ভুলে সামনে কি দেখাবেন? আপনি সেই পুরনো জিনিস, ওই যে যেমন মানে আওয়ামী লীগ করতো না, ওই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, জয় বাংলা, চেতনা। এই সমস্ত ভালো ভালো সমস্ত জিনিসগুলিকে বেচতে বেচতে
এটা একেবারে মানুষের ঘৃণার আহ, জন্ম দিছিল। এখনো কিন্তু সেই কাজগুলো হচ্ছে। আপনি একটা আনন্দ শোভাযাত্রার নামে আপনি এই ধরনের ছবি প্রদর্শন করে, এটা যে কোনো বাচ্চারা বা শিশু বয়স কিশোর বয়স দেখলে তার ভিতরে কি মানে একেবারে ফেসিবাদের বিরুদ্ধে মানে তার একদম চেতনা জাগায় যাবে না। আপনি নতুন স্বপ্ন দেন, বলেন যে সামনের বাংলাদেশটা কি হবে, আশা জাগান। একটা বড় গ্যাদারিং এ ঘৃণা আপনি ছড়ান না, আপনি আরো উদ্দীপ মানে উজ্জীবিত করেন সামনে আপনি কি করতে যাচ্ছেন সেটা দেখেন। আপনি কেন পুরনো এই সমস্ত যেগুলি মানে ওই যে সালাউদ্দিন আহমেদ তো ঠিকই বলছে যে বাংলাদেশে মৃত্যু হয়েছে আর দাফন হয়েছে দিল্লিতে। তা আপনি এগুলি নিয়ে লাশ নিয়ে টানাটানি করতেছেন কেন? আপনি কি করবেন, সামনে আমরা কিভাবে যাব, সেই স্বপ্নগুলো দেখান যে সামনের বাংলাদেশ কি হতে যাচ্ছে। আমি তো সেগুলি দেখতে চাই। এই পুরোনো জিনিস এইগুলি খাবে না তো মার্কেটে। অথচ আপনি ওইগুলো নিয়ে আঁকড়ে আছেন কেন? কারণ আপনার নিজের দুর্বলতা গুলো ঢাকার জন্য। আপনার সামনের যে স্বপ্ন দেখাতে আপনি পারতেছেন না। আপনি যে এই ধরনের মানুষ যেটা প্রত্যাশা করছিল, ঘুষ দুর্নীতি চাঁদাবাজি, দেখা যাচ্ছে সমাজের সমস্ত ক্ষেত্রে তাই হচ্ছে। আপনি জুলাইয়ের মানুষের ইয়ে নিয়ে মানে মৃত্যু নিয়ে আপনি করতেছেন মামলা বাণিজ্য করতেছেন। এক একটা মামলায় 200 250 300 400 করে নাম থাকে। কারা এই নামগুলি ঢুকালে, এগুলিকে চিহ্নিত করে কয়জনকে আপনি শাস্তি দিচ্ছেন কেন? আমার মৃত্যুর এ নিয়ে আমি বিচারের বদলে আপনি অসংখ্য মানুষকে আসামি করে তাদেরকে দৌড়াচ্ছেন। এগুলির কোনো ব্যাখ্যা আছে, জবাব আছে? আজ পর্যন্ত বলতেছে যে এই সমস্ত মিথ্যা মামলার জন্য আসামি করার জন্য কতজনকে গ্রেপ্তার করেছে? আপনি তো শেষ করে দিয়েছেন। তার মানে আপনি আমার রক্ত মৃত্যু নিয়ে আপনি ব্যবসা করতেছেন। আপনি সেখানে কোনো মানে কথা বলতেছেন না, স্টেপ নিতেছেন না। আপনি কিভাবে দ্রুত সঠিক বিচারটা হওয়ার মধ্যে দিয়ে এগোবেন সেই কাজগুলো করতেছেন। আপনি লম্বা লম্বা কিন্তু লেকচার দিচ্ছেন, যার জন্য দেখবেন মানে যারা ওই 5 তারিখে জেগে উঠছিল যে ঘরে ঘরে, বাংলাদেশের তো এমন কোনো ঘর নেই যে ঘর থেকে মানুষ বের হয়ে আসেনি। এখন আপনি ডাক দেন তো, কত পার্সেন্ট পাবেন না? প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদেরকে বলেন তো। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি যদি মানে ঢাকায় মূল শক্তিটা ছিল হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্ররা, শিক্ষার্থীরা। এখন সেই সব শিক্ষা অঙ্গনে জানতো, দেখেন তো কত পার্সেন্ট এই এখনকার যারা এই যে জুলাই বিপ্লব মানে বিক্রি করে ফেরিওয়ালা সাথে তাদের সাথে আছে? নেই। তারা তারা চলে গেছে, তারা হতাশ। ফলে সায়েন্স যেটা বলতেছে অত্যন্ত যথার্থ বলতেছে। আমি তো নিজেই বললাম তো। আমি 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 তো 2.5 3 বছর ধরে, আমি জানি যে আমার তো সাক্ষী আছে, রেকর্ড আছে। আমরা ধারাবাহিক ভাবে করলাম। আজকে মানে আমি কেন হতাশার কথা বলতেছি? আমি হতাশ তো, হতাশ বলি তো আমি চুপ করে গেছি যে এটা কি হলো, কি চাইলাম আর কি পাইলাম। এটা যে আমি তো এখন আর গর্ব করতে পারতেছি না। বরং আমি চিন্তা করতেছি যে হাই হাই, মানে 2 দিন পরে কি আস্তে আস্তে কি মানে মুখ দেখানোটাই কি বন্ধ করে দেবো নাকি? এরকম একটা অনুভূতি আমাকে আচ্ছন্ন করছে। তো আমাকে যদি করে তো অন্য ওরা মানে খুব উজ্জীবিত হয়ে মানে জুলাই বিপ্লবের সঙ্গে নিয়ে এগুচ্ছে, এটা মনে করার কোনো কারণ নেই। জি, অনেক ধন্যবাদ জনাব মোস্তফা ফিরোজ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব মোস্তফা ফিরোজের ব্যাখ্যা আমাদের সংস্কার নিয়ে, দ্রব্যমূল্য নিয়ে, এবং সর্বোপরি এই যে জুলাই আন্দোলনের যে একটা হুজুগ, এই হুজুগের আসলে পার্শ্ব প্রতিক্রিয়া কি, আর অন্তিম গন্তব্যই বা কোথায়।